দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে স্পোর্টস টক উইথ তামান্না দ্য কমেন্টেটর। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আর প্রথমেই জানিয়ে দিতে চাই আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসেবে যারা যুক্ত আছেন তাদের কথা। আপনারা সকলেই তাদেরকে চেনেন, আমি এক এক করে তাদেরকে আমাদের আজকের এই আয়োজনটিতে যুক্ত করে নিচ্ছি। আছেন এই মুহূর্তে আমাদের সাথে মোহাম্মদ শফিকুল হক হীরা, আমাদের সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন ক্রিকেট দলের। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনটিতে। ধন্যবাদ। এরই সাথে আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন আমাদের সকলের পরিচিত কণ্ঠস্বর মোহাম্মদ শামসুল ইসলাম। শামসুল ভাই ক্রীড়া ধারাভাষ্যকার, বিশ্লেষক। শামসুল ভাই, স্বাগত জানাচ্ছি। Thank you so much, Tamanna. Thank you, Hira bhai. I'm very blessed to join with you people. আমি আসলে আজকে খুবই সৌভাগ্যবতী যে আপনাদের দুজনকে আমি সাথে পেয়েছি, এবং শামসুল ভাইকে আসলে সবসময় পাই, তবে হীরা ভাইয়াকে প্রথমবারের মতো আমার এই পেজে আমি স্বাগত জানাচ্ছি এবং জয়েন করতে পেরেছি। এটা সত্যিকার অর্থে আমার জন্য বড় অর্জন আর কি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন যে বাংলাদেশ ভারত সিরিজ শুরু হতে যাচ্ছে, এবং সেই সিরিজকে কেন্দ্র করেই আসলে মূলত আমাদের আজকের এই আয়োজন। আর প্রথম যেহেতু টেস্ট সিরিজটা শুরু হবে, দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ ভারতের সাথে, এরপর 3টি টি-20 ম্যাচ রয়েছে, এবং আগামী 19 তারিখ অর্থাৎ 19শে সেপ্টেম্বর থেকে সেই আয়োজনটি শুরু হবে। তো সেই জায়গা থেকে আমরা সেই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো, তবে তার আগে শুরুটা করতে চাই পাকিস্তান সিরিজ দিয়ে, যেহেতু সেটা একটু যদি কথা না বলি মনে হয় একেবারেই বেমানান হয়ে যায় বা একেবারেই সেটা ঠিক গ্রহণযোগ্য হয় না। কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ম্যাচটা আমরা দেখেছি সেই ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল। বাংলাদেশ দল যেভাবে জয় পেয়েছে, যেভাবে হোয়াইট ওয়াশ করেছে, সবকিছু আমাদের জন্য বড় অর্জন। তো প্রথমে আমি হীরা ভাই আপনার কাছে আসতে চাই, কেমন দেখেছেন পাকিস্তান সিরিজটা বাংলাদেশের জন্য? পাকিস্তানকে যে এইভাবে হারাবে এটা প্রথমে আমি ভাবতে পারিনি, কারণ বাংলাদেশ যখন পাকিস্তানে যায় তখন কিন্তু বৃষ্টির সিজনে যাচ্ছিল পাকিস্তানে, প্র্যাকটিস ততটা করে নাই। যাই হোক, পাকিস্তান যে এত বাজেভাবে হারবে ওদের ম্যানেজমেন্টের দোষ ছিল, ওদের ক্যাপ্টেন্সি খুব পুয়ার ছিল, ওদের টপ লেভেল ব্যাটসম্যান যারা ওরা নিজে ঠিক মতো খেলতে পারে নাই, এবং গাথারা ভাবছিল, ইনিশিয়ালি ওরা মনে করেছিল যে আমাদেরকে 250-300-র মধ্যে রেখে দেবে। প্রথম কথাই ওরা প্রথম দিনই ওরা মিস্টেক করেছে, যখন 448-4-6 ডিক্লেয়ার করে they should have continued till 500 plus whatever it is. পরের দিন ফ্রেশ হয়ে ওরা এটাকে নামতো, কিন্তু সেই ভুলটা ওরা আর ব্যাটসম্যানরা অনেক ভালো খেলেছে, বিশেষ করে মুশফিক, তারপরে লিটন, তারপরে প্রথম টেস্টে সাদ, তারপরে মিরাজ, এদের অসাধারণ ব্যাটিং এর সামনে ওদের বোলিং, যে ওরা 4 জন ফাস্ট বোলার দিয়েছিল এই প্লাসিড উইকেটে, আমি জানি না কেন, কি কারণ। ওরা স্পিনার কিন্তু একজনকে নিয়েছিল, সেও নট ফুল ফ্লেজেড স্পিনার, পার্ট টাইম স্পিনার বলা যায়, আগা সালমান। তো that was their mistake in selection, and they should have taken আরেকটা স্পিনার। তাহলে ফাস্ট বোলারের এগেইনস্টে রান যত জলদি আসে, স্পিনারের এগেইনস্টে কিন্তু তত জলদি আসে না।
তাহলে বাংলাদেশও যখন ব্যাটিং করে সেকেন্ড ডেতে রান কিন্তু খুব ফাস্ট করছে এবং তৃতীয় দিনে ওদের রান ছাড়িয়ে একটা লিড, ভালো লিড নিয়েছে এবং এই লিডটাই কাজে দিয়েছে। উইকেটটা দু এক জায়গায় ভাঙ্গা ছিল, বাট প্লাস ইট প্লেয়েবল, ভেরি গুড উইকেট আমি বলবো। কিন্তু পাকিস্তানের ভেরি অড লুকিং ব্যাটিং, বাবর যার নাম আমরা এত জানি, অথচ বাবর আমাদের এগেইনস্টে 4 ইনিংসে মাত্র 75 রান করেছে, এটা সারপ্রাইজিং। আজকে আবার একটা নিউজে দেখলাম বাবরকে ইংল্যান্ডের এগেইনস্টে ক্যাপ্টেন বানিয়েছে। They've changed the captain. They made Babur captain against England. Next month, England আসতেছে পাকিস্তানে। তো আমার চেয়ে ভালো শামসুল বলতে পারবে, কারণ শামসুল কমেন্ট্রি করে, অত রাইট ইন দ্য গ্রাউন্ড। আর আমি তো খেলা দেখি পিছনের থেকে শুয়ে শুয়ে, চা আসতেছে, বিস্কিট আসতেছে, দেখি, মাঝে মাঝে ওয়াশরুমে যাই। তো আমার চেয়ে মনে হয় এই ব্যাপারে আর একটু ভালো বলতে পারবে শামসুল। অসংখ্য ধন্যবাদ হীরা ভাই। যেহেতু শামসুল ভাইয়ের কথা এসেছে, আমরা শামসুল ভাইয়ের কাছেও চলে যেতে চাই। শামসুল ভাই কেমন দেখেছেন? অবশ্যই কমেন্ট্রিতে ছিলেন এবং এই প্রসঙ্গে আমরা একবার কথাও বলেছি। তারপরেও আজকে যখন একেবারে সরাসরি কথাগুলো শুনছেন আমাদের দর্শকরা, তাদের উদ্দেশ্যে কেমন দেখেছেন পাকিস্তানের খেলা এবং বাংলাদেশের সেই সময়কার পারফরমেন্স? তামান্না, ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধা হীরা ভাই, উনি আমাকে যে সম্মানটা জানাবার চেষ্টা করলেন যে হি ওয়াজ রাইট অন দ্য গ্রাউন্ড অ্যাজ এ কমেন্টেটর। হ্যাঁ, কমেন্টেটরের কিন্তু থার্ড আইটা খুবই স্ট্রং থাকতে হয়। দুটো করে চোখ তো প্রত্যেকেরই থাকে, সবাই টিভির পর্দায় দেখে, নয়তো মাঠে গিয়ে দেখে। বাট আমরা এই সিরিজটা দেশে বসেই বড় পর্দায় বাংলাদেশ বেতারের জন্য কাভার করেছি। বিদেশে অন গ্রাউন্ড গিয়ে কমেন্ট্রি করার সুযোগ ইদানিং কমই হয়, স্পেশালি বিদেশের মাঠ থেকে। কিন্তু দেশের মাঠে যখন খেলা হয় আমরা অন গ্রাউন্ড থাকি, অন ফিল্ড থাকি। এনি হাউ, 5 দিনের টেস্ট ম্যাচ ক্রিকেট, একেবারে প্রত্যেকটা বল, কোন একটা পার্টিকুলার বল মিস না করে খেলা দেখা তো ইটস এ টাফ জব, ডেফিনেটলি টাফ জব। তারপরেও ওই যে বললাম, কমেন্টেটরের থার্ড আইটা স্ট্রং হতেই হয় টু অ্যামিউজ দেয়ার ক্রাউড অ্যান্ড ভিউয়ার্স। তো ওই জায়গা থেকে যতটা ক্লোজ দেখেছি যে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে কয়েক ডিগ্রি মাচ বেটার ক্রিকেট খেলেছে। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ পারফর্মড অ্যাজ এ টিম with all 3 departments combined together at the same time in the every single match, দুটো সিমিলটেনিয়াসলি এবং একই গ্রাউন্ডে রাওয়ালপিন্ডির মাঠে। তো একটা দল যখন দল হিসেবে খেলে, 3টা ডিপার্টমেন্ট যখন একই সুতোয় গেঁথে পারফেক্টলি অন টার্গেট ক্লিক করে, তখনই কিন্তু একটা দলের সাকসেস আসে। হীরা ভাই সঠিকভাবে বলেছে, ওদের মস্ত বড় তারকা ব্যাটার বাবর আছে, শান মাসুদের মতো ইনফর্ম খেলোয়াড় যিনি ক্যাপ্টেন্সি করছেন। এরকম বাঘা বাঘা কিছু বোলিং ইউনিটটা দেখেন, ফার্স্ট ম্যাচে শাহিন আফ্রিদি, হারিস রৌফ, কিংবা ওদের যে ইয়াং ডানহাতি বোলারটা, দুজন মিলে আসলে ত্রাস সাম্প্রতিক সময়ে পেস ডিপার্টমেন্টে। কিন্তু সেই বোলিং ডিপার্টমেন্টও আমাদের একেবারে তরুণ হাসান মাহমুদ কিংবা শরীফুল কিংবা নাহিদ রানার মতো বোলারদের কাছে অভিজ্ঞ, কেপেবল, স্মার্ট, ইনফর্ম, বিশ্বমানের পাকিস্তানি ব্যাটিং লাইন আপ কুপকাত হয়ে গেল। নট অনলি পেস ডিপার্টমেন্ট, আমাদের কিন্তু স্পিন পেস দুটো ডিপার্টমেন্ট থেকেই যখন যাদের সুযোগ এসছে পারফর্ম করেছে। সাকিব প্রথম ইনিংসে 3টা উইকেট নিয়েছে, ওর এক্সপেরিয়েন্সটা ইউটিলাইজ করেছে ও। অন্য প্রান্তে মিরাজ তাকে সাপোর্ট দিয়েছে প্রয়োজনীয়। পেসাররা তো অনবদ্য ছিল, নতুন বলে উইকেট নিয়েছে, ফিরতি নতুন বলে উইকেট নেওয়ার চেষ্টা করেছে, নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছে। আর ব্যাটাররা খুবই সেন্সেবল ব্যাটিং করেছে। মুশফিক কেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটার, সেখান থেকে তিনি নিংড়ে দিয়েছেন। কিংবা লিটন, মেহেদি মিরাজ দুটো ইনিংসে রান করেছে। মুমিনুল যে যতটুকু সুযোগ পেয়েছে রান করেছে। কিংবা সাদমানের ওই 93 ফার্স্ট ইনিংসের টাফ সিচুয়েশনে যখন আগুনের গোলা ছুটছিল শাহিন আফ্রিদিদের প্রান্ত থেকে, দু প্রান্ত থেকে, তখন এই তরুণ ছেলেটা অনেকদিন বাদে ওপেনিং এ এসে বুক চিতিয়ে শুধু লড়াই করেনি, পুরো বাংলাদেশকে একবারে খেলাটা নিজেদের গ্রিপে নিয়ে এসেছিল। দ্যাট ওয়াজ দ্য
সিগনেচার ফিচার ফর বাংলাদেশ টিম অ্যাজ এ কম্বাইন্ড টিম পারফরমেন্স, এবং এটার কারণে ফলাফলটা আমাদের অনুকূলে এসছে। ক্রেডিট গোজ টু দ্য বাংলাদেশি ব্যাটার্স। আমরা কেউই কল্পনা করিনি, হীরা ভাইয়ের মতো আমরাও বলতে চাই যে এটা সিরিজ জিতে আসবে বাংলাদেশ, কল্পনা করিনি। হয়তো একটা হতে পারতো খুব বেশি হলে, কিংবা আমরা একটা হারতাম একটা ড্র করতাম, এইরকম কিছু আমাদের প্রত্যাশা ছিল প্লাস ইট উইকেট দেখে। কিন্তু আমাদেরকে একেবারে অবিশ্বাস্য একটা রেজাল্ট করে এসছে। কিন্তু এই ভালো খেললে আরেক বিপদ, এই ভালো খেলাটা ধরে রাখা ইটস এ বিগ চ্যালেঞ্জ। হঠাৎ করে যদি এখন আবার বাউন্স ব্যাক করে পারফরমেন্স, তাহলে মানুষ কিন্তু বলতে বাধ্য হবে যে দ্যাট ওয়াজ এ ফ্লুক। যদিও টেস্ট ম্যাচে টানা 2 ম্যাচে বাই ফ্লুক কোনো কিছু অ্যাচিভ করা যায় না, আমি জানি ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে। ইন টার্মস অফ পারফরমেন্স বাংলাদেশ এটা অ্যাচিভ করেছে। দেন এগেইন সামনে যে ইন্ডিয়া সিরিজটা আছে, এখানে ওই পারফরমেন্সের ধারাবাহিকতা আমরা প্রত্যেকেই খুঁজবো। খেলোয়াড়রা সে ব্যাপারে যথেষ্ট মনোযোগী আছেন, সচেতন আছেন, তেমন না? খুবই চমৎকার ভাবে শামসু ভাই আমাদেরকে আসলে পুরো ডিটেলসটা একসাথে বর্ণনা করে দিলেন যে পুরো ওভারঅল দুটো সিরিজে কি অবস্থা ছিল এখানে বাংলাদেশ। আমি আমি একটু অ্যাড করতে চাই। নিশ্চয়ই। শাহিন আফ্রিদি ওয়াজ লুকড ভেরি অফ ফর্ম, কারণ ও নাকি 6 মাস ধরে ক্রিকেট খেলছিল না। 6 মাস ধরে যখন ক্রিকেট খেলছিল না, ফার্স্ট টেস্টেই ওকে বোঝা গেছে যে হি স্ট্রাগলিং টু বোল, and there was plus point for our batsman in a placid wicket, and they ওরা কোনো মানে হেজিটেট করে নাই। রান বল পেয়েছে, শর্ট বল পেয়েছে, মারার সমানে মেরে খেলছে। যেখানে ওরা 4টা ফাস্ট বলার নিয়েছে, that was their initial mistake. They should have taken 3 seamers and 2 spinners like Bangladesh. There is a mistake from the, I don't know, from the captain side or from the head coach or management, whatever it is. এটার অ্যাডভান্টেজ, ফুল অ্যাডভান্টেজ আমরা পেয়েছি। and মুশফিকের ইনিংস তো না বললেই নয়। 191, লিটনের 77, তারপরে আমাদের অফ স্পিনার অলরাউন্ডার, নাও হি ক্লেইমড টু কাম এন্ড ব্যাট আর্লিয়ার, বাট দেয়ার ইজ নো প্লেস ফর হিম আর্লিয়ার আমার মতে। কারণ আর্লিয়ার যদি ও ব্যাটিং করতে চায়, তাহলে ওকে ব্যাটিং করতে হবে আমাদের ক্যাপ্টেনের জায়গায়, whose performance was fantastic as a captain, but not so good as a batsman. Or Sakib. Sakib bowling আজকাল উইকেট পাচ্ছে না, কারণ he is on the run all the time, plus he's mentally probably little upset. তো সেই জন্য মেহেদী হাসান মিরাজের উপরে বেশি কাজ চেপে বসেছে, এবং মেহেদী হাসান has proved that he is now becoming an all-rounder. An all-rounder in a placid wicket, getting 4 wickets in two innings is not a matter of joke. Plus scoring 77 runs, and next match, next test also he scored again 77. And যেটাতে একটা টেস্ট ম্যাচে আমরা যেখানে খারাপ খেলছিলাম, 26 রানসে 6 উইকেট চলে গিয়েছিল, এইখানে যে এইরকম একটা বড় পার্টনারশিপ ও লিটনের সাথে খেলবে এবং 170 রানসের পার্টনারশিপ, এটা মানে আনবিলিভেবল। আর এটার ওদেরকে মানে আই মাস্ট গিভ দেম হার্টি কংগ্রেচুলেশন ফর প্লেইং such high standard of performing, such high standard of batting. কোনো সময় মনে হয় নাই যে কোনো একজন লিটন কিংবা এর মধ্যে একজন আউট হবে। এত বড় একটা পার্টনারশিপ has taken us close to their first innings total. And ওদের সেকেন্ড ইনিংসে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। they took advantage of the slight crack and their batsmen failed completely. আর এখানে নাহিদ রানার কথা না বললে নয়, যেটা শামসুল বলছিল, নাহিদ রানা ইজ বোলিং এট 150 and he's averaging 147. This is a great thing, and not only that, ও কিন্তু বোলিং করছিল স্ট্রেট, খুব আর বাউন্সার গুলি মারছিল
ঠিক মাথার উপর দিয়ে, যেমন মানে ব্যাটসম্যানকে ওটাকে রিয়েলি ফলো করতে ডিফিকাল্ট হচ্ছিল। এই নাহিদ রাজা ওয়াজ দি রিজন ফর ওয়াই উই ওয়ান দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ। অসংখ্য ধন্যবাদ হীরা ভাই, আপনার মন্তব্য এবং সেই সাথে শামসুল ভাইয়ের কথা সবকিছু মিলিয়ে যে বিষয়টা আসলে এই মুহূর্তে আমাদের মধ্যে কাজ করছে, যে মানে আশার পারদ কিংবা আকাঙ্ক্ষার পারদটা আমাদের এখন মনে হয় সর্বোচ্চ শিখরে পৌঁছে রয়েছে বা সেখানে অবস্থান করছে পাকিস্তান সিরিজের পর, এবং সেই অবস্থানে থেকে আমরা ভারত সিরিজে যুক্ত হতে যাচ্ছি। ইতোমধ্যেই দল ঘোষণা হয়েছে, দুটো দলই তারা টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে 16 সদস্যের। তো সেই জায়গা থেকে ভারতের বিপক্ষে আসলে বাংলাদেশ কেমন করতে পারে বলে মনে হয়। এর মধ্যে একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ভারত বাংলাদেশে 8টি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 6টি সিরিজই বাংলাদেশে হয়েছে, এবং এই 8 সিরিজে 13টি ম্যাচের মধ্যে বাংলাদেশ দল সেখানে কোনো জয় পায়নি। দুটো ম্যাচ ড্র হয়েছে, তার মধ্যেও একটি ম্যাচ ছিল বৃষ্টির কারণে, সেটা শেষ পর্যন্ত খেলাটা পুরোপুরি হয়নি বা ড্র হয়ে গেছে। বাকি সব ম্যাচই কিন্তু ভারতের দখলে, অর্থাৎ 11টিতে তারা কিন্তু জয় পেয়েছে। এমন একটা পরিসংখ্যান যখন সামনে রয়েছে, এবং আমরা জানি সকলে যে ভারত আসলে কোন মাপের টিম, তারা কোন ধরনে খেলে, তাদের ব্যাটিং বলি, বোলিং বলি, ফিল্ডিং বলি, সব দিক থেকে তারা আসলে খুব চমৎকার ভাবেই নিজেদেরকে গঠন করেছে। তো সেই জায়গা থেকে পাকিস্তানের বিপক্ষের এই জয়, সেই জয়টাকে কি আমরা অতি আত্মবিশ্বাসী হয়ে যাব, নাকি আসলে সেই জয়ের ফলে আমাদেরকে এটাও ভেবে নিতে হবে যে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি, সেই জায়গায় সেই চিন্তাটা মাথায় রেখে আমাদেরকে যেতে হবে। এবং আমরা ভারতে খেলছি, আমরা ভারতে খেলছি, এটা ওদের মাইন্ডে থাকা উচিত। ওরা বেশি ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নেই। এই যে এখন আমাদের যে 11 জন খেলছে টেস্ট ম্যাচ, ফার্স্ট টেস্ট যেটা খেলবে, দিস ইজ এ ভেরি ভেরি সলিড টিম আমি বলবো, এই কারণে যে আমাদের 3জন সিমার, বিশেষ করে হাসান মাহমুদ, I was also impressed. He was swinging the ball, where Pakistani bowlers were not swinging like our bowlers, and Rana was bowling better than their fast bowler. তো সুতরাং আমাদের কম্বিনেশন এখন যেটা আছে অ্যাবসলিউটলি পারফেক্ট। দ্যাট ইজ ওয়াই আমি বলতে চাচ্ছি, মেহেদী মিরাজ যদিও চায় যে আগে ব্যাটিং করতে, ওর একমাত্র প্লেস হলো 6 অথবা 4 হলো আমাদের যে আগের ক্যাপ্টেন, কি জানি ওর নামটা, শামসুল, ওর নামটা কি জানি, মমিনুল জায়গায় মমিনুল হককে আমরা তো 8 নম্বরে খেলাতে পারি না, আর 6 নম্বরে যদি ও খেলতে চায় তাহলে সাকিবকে পিছনে যেতে হবে। সুতরাং এই প্রেজেন্ট পজিশন ইজ পারফেক্টলি সেট আপ ফর এ গুড সিরিজ এগেন্স্ট ইন্ডিয়া। আই এম শিওর আমাদের টিম খুব ভালো করবে। আর সেখানে আমি আর একটু বলতে চাই যে সেখানে একজন সিনিয়র, আমার পরে যে ক্যাপ্টেন হয়েছিল গাজী আশরাফ রিপু ওয়াজ দেয়ার in Pakistan, and Ripu definitely guided from behind, and that his presence and his knowledge of cricket is very very high, extremely high. He's one of our best players. তো এবার অবশ্য রিপু থাকতেছে না, এবার থাকছে হান্নান সরকারও ভালো ব্যাটিং করে, ওপেনিং ব্যাটিং করে। তো আমাদের যে টিমটা আছে, টিমটা ইজ ভেরি গুড। আমার মনে যে একটা প্লেয়ার যে চেঞ্জ হয়েছে, যে 171 করেছিল পাকিস্তান এই টিমের সাথে, ওকে বোধহয় মনে রেখেছে যে টি-20 যে খেলবে, তখন টি-20 খেলবে, তখন হৃদয় টিমে আসবে, কারণ তখন মুশফিক টি-20 খেলে না, এবং আমার মনে হয় সাদমানও বোধহয় টি-20তে চান্স পাবে না। এখানে জয়ের আসার চান্স আছে। এই জাকের আলী যে নতুন প্লেয়ারটা ইনক্লুডেড হয়েছে, ওরও চান্স আছে, এবং বাগেরা তো অলরেডি দেয়ার।
ধন্যবাদ। আসলে মানে হীরা ভাই যে কথাটি বলেছেন সেটা ঠিক, যে প্লেসমেন্ট মানে আমরা আসলে দলে খেলোয়াড় নিচ্ছি, কিন্তু আসলে যেই অবস্থানটাতে রয়েছে সেখানে আসলে কোনো খেলোয়াড়ের আগে খেলানো কিংবা নিচে নামানোর কোনো সুযোগ নেই। বিশেষ করে মেহেদী মিরাজের কথা যেভাবে আসলে হীরা ভাই উল্লেখ করছিলেন, জাকির আলীর কথাও বলছিলেন যে টি-20তে খেলার চিন্তাটা মাথায় নিয়ে হয়তো বা 16 স্কোয়াডের মধ্যে জাকির আলীকে রাখা হয়েছে। তবে এর মধ্যে একটু জানিয়ে রাখি যে জাকির আলীর কিন্তু মানে প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ড দুর্দান্ত, এবং গত কয়েক সিজনের কথা যদি হিসাব করি সেখানে কিন্তু সে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, এবং 2020 থেকে এখন পর্যন্ত 50 ইনিংসে তার রানটা হচ্ছে 2006 রান, এবং সেখানে প্রায় 40-এর উপরে গড় তার হচ্ছে রান রেট। আমরা শামসুল ভাই আপনার কাছে আসবো, তবে তার আগে একটু বলতে চাই যে দর্শক যারা আমাদেরকে দেখছেন, আশা রাখি যে আপনাদের ভালো লাগছে এই আয়োজন। তো ভালো লাগলে শেয়ারটা করা কিন্তু খুবই দরকার। তো সবাই শেয়ার করবেন যাতে করে অন্য যারা দর্শক বা অন্য যারা খেলা ভালোবাসেন, খেলার কথা শুনতে ভালোবাসেন, তারাও যেন আমাদের এই আয়োজনটিতে যুক্ত হতে পারেন। ইতিমধ্যে আমাদের সাথে বেশ কিছু দর্শক যুক্ত হয়েছেন, তারা কমেন্টও করেছেন। একজনের কমেন্ট না পড়লেই নয়, তিনি হচ্ছেন জাহিদুল ইসলাম বোরহান, আমাদের সতীর্থ, আমাদের সাথে আমরা কাজ করি একসাথে, আরেকজন বিশিষ্ট ধারাভাষ্যকার, এবং তিনি বেশ বড়সড় কিছু কমেন্ট আমাদেরকে করেছেন। আমরা চেষ্টা করব সেই কমেন্ট গুলো ধীরে ধীরে পড়ার। তবে শামসুল ভাই আপনার কাছে একটু এসে যাই, যে এই যে পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের সিরিজ শুরু হতে যাচ্ছে ভারতের সাথে, সেইখানে একটি বিষয় খুবই দেখার, আমরাও 4 জন পেসার রেখেছি, আমরাও 4 জন স্পিনার রেখেছি, ভারতও সেম রেখেছে, কিন্তু ভারতের যে স্পিন বা ভারতের যে পেস, সেই জায়গাটিতে আমাদের পেসার বা আমাদের স্পিনাররা কতটুকু যোগ্যতার মানে তারা নিদর্শন রাখতে পারবেন বলে মনে করেন? তামান্না, ধন্যবাদ। বোরহানকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, বিশাল একটা কমেন্ট করেছে এন্ড আমাদের সাথেও জয়েন করেছে আত্মিকভাবে। আমরা থাকি যে যেখানেই থাকি না কেন, উই আর উইদিন আওয়ারসেলভস উইথ হার্ট। তো আপনার যে কোশ্চেন, যে দেখেন ভারত তো আইসিসি চ্যাম্পিয়ন্স টেস্ট চ্যাম্পিয়নশিপে যে পয়েন্ট টেবিল কারেন্টলি আছে সেখানে যোজন যোজন ব্যবধানে এগিয়ে থেকে টপ পজিশন হোল্ড করছে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ওদের মাটিতে দুটো টেস্ট সিমিলটেনিয়াসলি জিতে সিরিজ যেমন জিতলাম, অনেক রেকর্ড গড়েছি পাকিস্তানের বিপক্ষে, এবং আমরা 4th পজিশনে চলে এসেছি। ইংল্যান্ড আমাদের নিচে নেমে গেছে শ্রীলঙ্কার সাথে তারা 2-1 জেতার ফলে, অর্থাৎ লাস্ট ম্যাচটা ওরা হেরেছিল। এই পয়েন্ট টেবিলে আপস অ্যান্ড ডাউন হতেই থাকবে। হচ্ছে টেস্ট ইতিহাসে আমরা যে 22-23 বছর কাটিয়ে দিলাম, এর মধ্যে দুটো দল যাদেরকে কখনোই ধরা হয়নি, এই তালিকায় পাকিস্তানও কদিন আগে ছিল, সেই পাকিস্তান আমরা জয় করতে পেরেছি, খুবই রিসেন্ট, টাটকা মেমোরি একেবারে। ইন্ডিয়া ইজ অ্যানাদার অপোনেন্ট এন্ড সাউথ আফ্রিকা ইজ আদার অপোনেন্ট, যাদের বিরুদ্ধে টেস্টে আমাদের কখনোই জয় নেই বা জেতার অভিজ্ঞতা নেই। অথচ এই দুটো দলের বিরুদ্ধে কিন্তু ওয়ানডে, টি-20 আমরা সিরিজও জিতেছি ঘরের মাঠে, অ্যাওয়েতে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরাজয়ের বন্ধ্যাত্ব ঘোচানোর এই তো সুযোগ ইন্ডিয়ার বিরুদ্ধে, মানে আমার মনে হয় যে বাংলাদেশের টেস্ট দলটা অনেকদিন বাদে আপার হ্যান্ডে আছে মানসিকভাবে। ক্রিকেট বোদ্ধারা বাংলাদেশকে আপার হ্যান্ডে রাখছে, এবং ইন্ডিয়ার মতো একটা টপ টিমের সাথে তাদের মাটিতে গিয়ে যখন টেস্ট সিরিজ খেলবো, তখনও কিন্তু গণমাধ্যমে উঠে আসছে যে এবারে নেক টু নেক লড়াই করবে বাংলাদেশ। এবং তাই যদি না হবে, বাংলাদেশ দলকে বিসিসিআই, আই মিন টিম ইন্ডিয়া কতটা সিরিয়াসলি নিয়েছে, আপনি ওদের 16 মেম্বার স্কোয়াড দেখলেও বুঝতে পারবেন যে এখানে ওয়েল ব্যালেন্সড, এবং তারা এক্সপেরিয়েন্সের সাথে আসলে খুব বেশি কম্প্রোমাইজ করতে চাননি, ওইদিকে জানিনি, বা অনেক নতুন খেলোয়াড় যারা অপেক্ষমান ছিল বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে, তো তারা এক্সপেরিমেন্ট করবে, ঘাঁটিয়ে নেবে, কারণ এর পরেই তো ওদের অ্যাওয়ে সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, 5 ম্যাচের টেস্ট সিরিজ, দ্যাট উইল বি এ ম্যারাথন টেস্ট সিরিজ। সো বাংলাদেশকে কিন্তু তারা এক্সপেরিমেন্ট গিনিপিগ বানিয়ে এক্সপেরিমেন্ট করতে পারতো, সেই পথে যাচ্ছে না টিম ইন্ডিয়া। কেন যাচ্ছে না? সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সের কারণে তারাও অ্যালার্ট আছে, এবং ইন্ডিয়াও জানে যে পরবর্তী সিরিজগুলোতে অস্ট্রেলিয়াকে তো আর বলে কয়ে হারানো যায় না তাদের মাটিতে। রাদার বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের দুটোই জিতে চ্যাম্পিয়নশিপ টেবিলে পয়েন্টে যে শীর্ষস্থান, সেটা যেন পারফেক্টলি আমরা ধরে রাখতে পারি, এবং চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটা যাতে নিশ্চিত করতে পারি। সো দে হ্যাভ দেয়ার ওন প্ল্যান। আমাদের প্ল্যান কিন্তু ওই রকম চাপ নাই, আমরা চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবো না, কিন্তু আমরা চ্যাম্পিয়নশিপের টপ 5 থেকে যদি শেষ করতে পারি,
আমাদের এই যে আগের দুটো চ্যাম্পিয়নশিপ টেবিলের চেয়ে এই থার্ড সাইকেলে আমাদের জন্য অনেক বেটার পারফরমেন্স, বেটার প্রাপ্তি হবে। আমরা তো সেই দিকেই তাকিয়ে আছি। আর একটা বিষয়, লিটন, মেহেদী মিরাজ কিংবা মুশফিক, অন্যান্য খেলোয়াড়দের যে প্র্যাকটিস সেশনে প্রতিদিনই মিডিয়ার সামনে যারা কথা বলেছেন, আমি এগুলো খুব খুঁটিয়ে শুনেছি মনোযোগ দিয়ে। প্রত্যেকটি খেলোয়াড় ওয়েল ম্যাচিউরড, সেন্সিবল, এবং তারা পরিস্থিতিটা বুঝছে, পায়ের মাটি পায়ের নিচে রেখেছে। তারা বলছে যে দেখেন, পাকিস্তান সাকসেস, দ্যাট ইজ হিস্ট্রি অ্যান্ড দ্যাট ইজ পাস্ট। আমরা ওইটা ভেবে আত্মতুষ্টিতে ভুগছি না, বরং নতুন একটা মিশন, নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ এবং মাইটি ইন্ডিয়া অ্যাট দেয়ার হোম, এইভাবে আমরা চিন্তা করছি যে ওইটা একটা বিগ চ্যালেঞ্জ আমাদের সামনে। এট দ্য সেম টাইম আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখাও বিগ চ্যালেঞ্জ। দল নিয়ে কারোর মনে কোনো অসন্তোষ নেই, কোনো তর্ক বিতর্কও নেই, একে নাওনি কেন, ওকে নিলে না কেন, এরকম কোনো কোশ্চেনই নেই। কারণ একটা রানিং টিম মাত্র কদিন আগে খেলে এলো, খুব ভালো খেলে হলো, এবং উইনিং কম্বিনেশন আমার প্লেইং ইলেভেনেও খুব বেশি পরিবর্তনের দরকার পড়বে না যদি না কোনো মেজর ইনজুরি কনসার্ন থাকে। পেস ডিপার্টমেন্টে যেহেতু শরীফুল ইনজুরির কারণে এবারে দলভুক্ত হতে পারেনি, সো ওই তিনটা অপশন নিয়ে আমরা ইনিশিয়ালি ঝাঁপিয়ে পড়বো। অর্থাৎ খালেদ বাইরেই থাকবে, 3 জন সিমারের সাথে 2 জন স্পিনার। এখন প্রশ্ন হচ্ছে সাকিব নাকি তাইজুল? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন। সাকিব পাকিস্তানে অ্যাজ এ বোলার, অ্যাজ অ্যান অলরাউন্ডার হি ওয়াজ প্রিটি অ্যাভারেজ। বোলিং হাতে 2 ইনিংসে কিছুটা কন্ট্রিবিউট করলো, ব্যাট হাতে তার মতো ব্যাটার আমি বলবো যে হি ওয়াজ সিম্পলি ফেল অ্যাজ এ সাকিব। তো ওই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে বোলিংটাই যদি নিতে হয়, তাহলে তাইজুল আবার স্পিনিং ট্র্যাক পেলে সাকিবের চেয়েও বেটার বোলার, যেহেতু উনি স্পেশালাইজড বোলার। তো এই একটা মধুর সমস্যায় টিম ম্যানেজমেন্ট পড়বে যে ট্র্যাকটা কি স্পিনিং ট্র্যাক, স্পিন অফার করছে কিনা, তাইজুলের সাথে যাবে নাকি সাকিব। সাকিব কিন্তু একটু ভার্নারেবল পজিশনে আছে। সাকিবের পক্ষে কিছু যুক্তিও আছে, উনি এত ভাস্টলি এক্সপেরিয়েন্স প্লেয়ার। হীরা ভাই আমি শেষ করি, আপনি জয়েন মানে আপনার ইনপুট দেবেন এই ইস্যুতে। হ্যাঁ বলেন বলেন, আমি শেষ করে নিয়ে আপনি ইনপুট দেন, ভালো হবে। সাকিব ইস্যুটা আপনি মাথায় রাখেন। সাকিবকে এখন বাদ দিতে পারবে না, এই কারণে সাকিব ইজ কামিং টু ইন্ডিয়া অন 15। সাকিব এখন আমেরিকায় আছে, বাট ও এখন সরি ইংল্যান্ডে আছে, ও কাউন্টি খেলছে, ও কিন্তু খেলার মধ্যে আছে, খেলার মধ্যে এসে ও 15তে আসবে ইন্ডিয়ায়। সুতরাং ওকে দলে রাখবে বলেই ও আসছে। আর ও এমন একটা প্লেয়ার, what he will do at what time he will do, nobody knows. He can crack a beautiful 100, he can take 5 wickets. He is such a player, you cannot throw him out. থ্রো করতে হলে আমাদের ওয়ান ডাউন ব্যাটসম্যান যে আমাদের ক্যাপ্টেন শান্টু, তাকে ড্রপ করা যায়, because he is not scored anything in this series. But you cannot drop him because he is the captain and he did very good captaincy. Absolutely correct. না আমি ওইটাই বলছি, আমি এই প্রসঙ্গটা নিয়ে এসেছি এই কারণে যে দলে যদি পরিবর্তনের কথা আপনি ভাবেন, তো ওই একটা জায়গায় হয়তো তাইজুলকে নেবেন, সাকিবকে রাখবেন, এইরকম একটা ইস্যুজ আসতে পারে। যেহেতু আপনি শান্তর ব্যাটিংটা একটু অফ ফর্ম যাচ্ছে, জাকির সেকেন্ড ইনিংসে একটা সুন্দর নক করেছিল সেকেন্ড টেস্টে, তো সব মিলিয়ে আপস এন্ড ডাউন আছে ব্যাটিং এও উপরের দিকে। বাট এখানে কিন্তু পরিবর্তনের খুব বেশি সুযোগ নেই। হ্যাঁ, সারের পক্ষে সাকিব 2 ইনিংসে 4টা করে 8টা উইকেট নিল, বাট উইথ ব্যাট 12 এন্ড ডাক 12 এবং সেকেন্ড ইনিংসে 0। তো ব্যাটিংটা তার মনের মতো হচ্ছে না, তার কাছে আমাদের যে প্রত্যাশা থাকে ব্যাটিংটা, সে প্রত্যাশা মেটাতে পারছে না কোথাওই। বাট অ্যাজ এ বোলার, অ্যাজ এ প্লেয়ার, হি ইজ এ ট্রু চ্যাম্পিয়ন, হি ক্যান বাউন্স ব্যাক এনি টাইম এগেইনস্ট এনি অপোনেন্ট অ্যাট এনিহোয়ার, দ্যাট ইজ ট্রু। এবং সে কারণে সাকিবের মতো খেলোয়াড়কে আসলে ড্রপ করার চিন্তাও কোনো টিম ম্যানেজমেন্টই করে না। সারের মতো টেবিল টপার কাউন্টি ক্রিকেটে ওকে হায়ার করে নিয়ে গেল একটা ম্যাচ খেলানোর জন্য চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিরুদ্ধে। তো এটাই তো বুঝিয়ে দেয় সাকিব কত বড় মাপের প্লেয়ার স্টিল নাও। তো ওই জায়গা থেকে আমি আসলে পরিবর্তনের সুযোগ দেখছি না, সাকিবকে নিয়ে ওই সেম টিমটাই কন্টিনিউ করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত
ভারতের যে নামগুলো আপনি বড়, কিন্তু ভারত তো অজেয় কিছু নয় ভাই। খেলাটা যেহেতু ক্রিকেট, গোল বলের খেলা, ইউ নেভার নো। প্রসেসটা ঠিক রাখো, প্রাপ্ত সুযোগগুলো যার পক্ষে স্লাইস অফ লাক থাকবে, স্লিপ যদি ভালো ক্যাচ চলে যায়, আমাদের পাকিস্তানের মতো রাওয়ালপিন্ডিতে আমরা ওয়ার্ল্ড ক্লাস কিছু ক্যাচ ধরেছিলাম ফার্স্ট টেস্টে, ফার্স্ট ইনিংসে, ওইরকম যদি ভালো অ্যাক্রোবেটিক কিছু বোলিং এ কম্বাইন্ড টিম খেলতে পারি, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টে, তাহলে এই ভারতকেও, ভারতের মাটিতেও এই বাংলাদেশ টিমের পক্ষে হারানো সম্ভব। এই বিলিফটা কিন্তু খেলোয়াড়দের মধ্যে এসছে, আমাদের মধ্যে এসছে, আমরা যারা পেছন থেকে ক্রিকেটে খুব ডিরেক্টলি কাজ করি। এট দ্য সেম টাইম দর্শকদের প্রত্যাশা বেড়েছে যে আমরা ভারতকেও বুঝি এই পারফরমেন্সে হারিয়ে দেব। কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে বি থিঙ্কফুল। ক্রিকেট আসলে গড়ে দেয় দিন শেষে ম্যাচিউরিটি, সেন্সিবিলিটি, এক্সপেরিয়েন্স, এইগুলো সামনে আসে, ম্যাচ টেম্পারামেন্ট সামনে আসে। ওই সমস্ত জায়গায় যদি আপনি চিন্তা করেন আশ্বিন, জাদেজা, কুলদীপ, এই সমস্ত স্পিনিং ডিপার্টমেন্ট, অক্ষর প্যাটেল, হ্যাঁ, তারপরে ওদের বুমরার মতো খেলোয়াড়কেও তারা ড্রপ করেনি, বিশ্রাম দেয়নি অস্ট্রেলিয়ার মতো বড় সিরিজের আগে। তার মানে বুঝতে হবে যে ইন অল থ্রি ডিপার্টমেন্টস তারা কতটা কোমর বেঁধে নামছে বাংলাদেশের বিরুদ্ধে। ইন দ্যাট সেন্স গত ফেব্রুয়ারিতে তারা হচ্ছে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল ইংল্যান্ডের সাথে, তারপরে বলা যায় যে বাংলাদেশকে দিয়ে আবারও টেস্টে তারা কামব্যাক করতে, এবং তারপরেই তাদের যেটা শামসুল ভাই বলছিল যে অস্ট্রেলিয়ার সাথে ভারতের খেলা আছে, তবে তার আগে নিউজিল্যান্ডের সাথেও একটা সিরিজ আছে যতদূর জানি আর কি। তো একটা নিউজিল্যান্ডের সাথে শ্রীলঙ্কা খেলছে এই মাসে 18 তারিখ গলে। হ্যাঁ, কিন্তু ভারতের সাথেও একটা সিরিজের কথা রয়েছে, সেরকমটাই শুনেছি আর কি। তো যাই হোক, আমরা যদি একটু মাঠ প্রসঙ্গে আসি, মাঠের কথা যেহেতু আসছিল যে স্পিনার, মানে আমাদের জায়গা থেকে আমরা সবসময় ভাবি যে আমাদের স্পিনাররা ভালো পারফর্ম করে, কিন্তু আমরা পাকিস্তান সিরিজে দেখেছি যে আমাদের পেসাররাও এখন কতটা দুর্দান্ত হয়ে উঠেছে বা নিজেদেরকে কতটা শানিত করেছে। তো সেই জায়গা থেকে মাঠ কেমন হতে পারে? প্রথম যে টেস্ট ম্যাচটা রয়েছে, সেই টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। আমরা স্বাভাবিকভাবে জানি যে মাঠটা স্পিন সহায়ক, কিন্তু গত কয়েকদিনের বিভিন্ন সংবাদ মাধ্যমে যেই কথাটা এসেছে যে কালো নয় লাল মাটির পিচে খেলা হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং পিচে ঘাসের একটা চেহারা দেখা গেছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে পেসারদের জন্য আসলে সেখানে একটা কোনো সম্ভাবনা তৈরি হতে পারে বা সম্ভাবনা রাখা হচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের কাছ থেকে জানবো, তবে তার আগে একটু আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কথা বা তাদের নামগুলো একটু বলি, কারণ অনেকেই অভিমান করছেন যে তাদের কথা পড়ছি না, সে কারণে। আমাদের সাথে শুরুতেই বলছিলাম যে জাহিদুল ইসলাম বোরহান ভাই আমাদের সাথে যুক্ত আছেন। রাফিদ হাসান রয়েছেন আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়ে, লিখেছেন যে ধারাভাষ্য আপনাদের অনেক ভালো লাগে। রাকিব হোসেন, তিনি আসলে অভিমান করেই লিখেছেন যে আমি ধারাভাষ্যকার নই, কিন্তু কোন ধরনের খেলার সাথে জড়িত না, কিন্তু আমার কমেন্ট পড়া হবে না নাকি? খেলা প্রেমিক মানুষ না, কমেন্ট পড়া অবশ্যই হবে, কিন্তু কথা আসলে এত চমৎকার চলছে, সেই কথার মাঝে কমেন্ট পড়ার সুযোগই পাচ্ছি না। হাফেজ আনাস হোসেন রয়েছেন, সালাম জানিয়েছেন, আপনাকে সালাম জানাচ্ছি। মোহাম্মদ আইনুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, আইনুল ইসলাম আপনি আছেন, ধারাভাষ্য ভালো লাগে জানিয়েছেন। আর বোরহান ভাই আরো একটি কমেন্ট করেছেন, লিখেছেন সাকিবকে বোলার হিসেবেও বাদ দিতে পারবেন না, সাথে তার অভিজ্ঞতা এবং সাকিব টিমে থাকলে টিমের স্পিড অ্যান্ড স্পিড দুটোই অন্যরকম থাকে, আমার বিশ্বাস ও ব্যাটিং এ এই সিরিজে অবদান রাখবে। আমাদেরও আসলে সেরকমটাই বিশ্বাস, অন্তত আমি অন্তত মনে করি যে সাকিব যে কোনো দিন জ্বলে উঠতে পারেন, যে কোনো দিন ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারেন, এবং বিশেষ করে যেই সময়টিতে আমরা খুবই চাপে থাকি সেই সময়টিতে কোনো না কোনো ভাবে সাকিব তার একটা অন্যরকম ভূমিকা আবর্তিত হন, এবং সেই জায়গা থেকে তিনি আসলে আমাদের জয়ের যে জায়গা বা জয়ের যে ধারায় আমাদেরকে ফিরিয়ে আনতে সক্ষম হন। হীরা ভাইয়ের কাছে আসি, মাঠ কেমন হবে, মাঠটা কেমন আছে, আর পাশাপাশি যে সাকিব প্রসঙ্গ। মাঠটা ইন্ডিয়া ডেফিনেটলি ওদের অ্যাডভান্টেজ দিয়ে করতে চাবে। আর চেন্নাইতে ওরা তো আইপিএল খেলে অভ্যস্ত, চেন্নাইতে আইপিএল খেলেছে, তো ওদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, they have got a better spinners than our spinners. এই জায়গাটায় they have got an edge. They have got 3 spinners নিয়ে খেলবে and they will take 3 fast bowlers. But ওদের যে স্পিনার
The advantage হলো যে they are all rounder, so they are getting addition support of batting from the bowler, যেটা আমাদের খালি মিরাজ ছাড়া দিতে পারছে না কেউ। সাকিব is the only one and Miraj is second one, and we don't have the third spinner to uh, play against a team like India যদি, and তাছাড়া India is very experienced side. They played so many test matches like Kohli, Rohit Sharma, and Bumrah and others. That is an added advantage. এই অ্যাডভান্টেজটা ওরা ডেফিনেটলি কাজে লাগাবে। সেদিনে আমি পড়ছিলাম সৌরভ গাঙ্গুলির একটা কমেন্ট that they will not take Bangladesh lightly. This Bangladesh team is capable of beating any side in the world right at this moment. এটা সৌরভ গাঙ্গুলি বলছে, আমি না। সাথে মানে এত বড় একটা ক্যাপ্টেনের আর এত বড় একটা বড় ইন্ডিয়ান প্লেয়ারের আর বিসিসিআই প্রেসিডেন্টের যদি এত বড় কথা একটা বলতে পারে, that shows that Bangladesh is moving in the right direction. And now presently Nahid আসার পরে the team balance has come up very good. It is now very good. It's very balanced side. তারপরেও দেখলাম যে হাসান মাহমুদ ক্যান ব্যাট। লিটন বলতেছিল তুমি সোজা বলে আসলে সোজা বলটা খেলবা, তুমি কোনো ক্রস শট কোনো শট খেলতে চাবা না। and he played, can you believe, 118 balls in the second test, যেটা যে টেস্টে পাকিস্তানের লিড ছিল। আমরা যদি লিডটা আমাদের লিডটা উই লস 6 উইকেট 26 রানে, তারপরে একটা পার্টনারশিপ হয়, তারপরে যখন পার্টনারশিপটা ব্রেক হয়ে যায় তখনও পাকিস্তানের একটা বড় রানের লিড নেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হাসান মাহমুদ করতে দেয়নি। অনলি 12 রানের লিড পাকিস্তান নিয়ে। So that has survived and put pressure with Pakistan, and they faltered in second inning. They faltered very badly in their batting. মানে ওরা যখন যেরকম ব্যাটিং করছিল, আমার তো মনে হয় যে এইসব প্লেয়াররা বাংলাদেশ টিমে চান্সও পাবে না। বাংলাদেশের প্রেজেন্ট ব্যাটিং পারফরমেন্সের কথা যদি আমি বলি, সুতরাং I think we should give all support to Bangladesh. Hats off to them. They are going to India not to learn cricket. They are not in a learning process. They are in a process to perform, and I expect Santu will try and compensate in India and play well, and বাকি যারা ওরা তো সবাই পারফর্ম করে। আমরা শামসুল ভাই আপনার কাছে আসবো, তবে হীরা ভাইয়ের জন্য একটা প্রশ্ন এসেছে আমাদের দর্শকদের কাছ থেকে। খোরশেদ আলম রয়েছেন আমাদের সাথে, তিনি লিখেছেন যে যেটা সৌরভ গাঙ্গুলির কথা মাত্রই হীরা ভাই বলছিলেন, সেই প্রসঙ্গটাকে টেনেই লিখেছেন যে ভারতীয় দলের বিরুদ্ধে কোনো ফরম্যাটে, মানে যে কোনো ফরম্যাটে ম্যাচ হলে সেখানে ভারতীয় এক্স ক্রিকেটার বা তাদের গণমাধ্যম থেকে কিছু কমন কথা শোনা যায় যে বাংলাদেশ পারবে না। তো এই বিষয়গুলো মানে যখন আসলে এরকম কথাগুলো আসে এক্স ক্রিকেটারদের কাছ থেকে বা গণমাধ্যম থেকে ভারতীয়দের, সেই সময় আমাদের দেশের ক্রিকেটাররা সাইকোলজিক্যালি এটাকে কিভাবে হ্যান্ডেল করেন, এরকম এই বিষয়গুলোকে তারা কিভাবে হ্যান্ডেল করেন, এই বিষয়টা জানতে চেয়েছেন। আমি তো প্রথমেই বললাম যে সৌরভ গাঙ্গুলি বলেছে his team is capable of beating any side in the world. That includes India also. The form, যে ফর্মে পাকিস্তানে খেলেছে, if they can keep this form, তাহলে they can give a very good fight to India. এখানে সৌরভ গাঙ্গুলি পর্যন্ত কনফেস করেছে, don't take Bangladesh lightly. They are a very good side and they are capable of beating any side in the world. It's a big thing big comment from Saurav Ganguly. And I'm sure এটা আমাদের প্লেয়াররা সবাই এই কমেন্টটা জানে, এবং they will try and exert themselves pressure on India and try and play as good as they played in Pakistan and bring some laurels for the country.
আমরা শামসুল ভাই আপনার কাছে আসি এবং যে এই প্রশ্ন খোরশেদ আলম আপনি করেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের পারফরমেন্স যখন আসলে ভালো হয় তখন সব গণমাধ্যমে সেই ভালোর কথাটাই আসে, তখন আসলে খারাপের কথাটা সেভাবে করে আসে না। হ্যাঁ, শক্তিমত্তার বিচার সবাই করবে, আমরাও করছি, সেটা স্বাভাবিকভাবেই আসবে। কারণ এই যে শক্তিমত্তা বা প্রত্যেকের যে খেলার ধরন বা পারফরমেন্স, এগুলোর উপরেই তো আসলে কথা বলাগুলো চলে। তো সেই জায়গা থেকে এরকম কথাবার্তা আসবে। তো আমার মনে হয় আসলে আমাদের ক্রিকেটাররা এত বেশি এগুলোকে নিয়ে বদার না, তারা নিজেদের খেলা বা নিজেদের পারফরমেন্স কিভাবে আপগ্রেড করা যায় সেদিকেই সবসময় দৃষ্টি রাখেন। শামসুল ভাই আপনার কাছে যেটা আসবো, যেটা হীরা ভাই বলছিলেন যে ওদের স্পিন অ্যাটাক খুবই শক্তিশালী এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ওদের স্পিনাররা শুধু যে স্পিনার বা বোলার তা না, তারা অলরাউন্ডার, তারা দে ক্যান ব্যাট। এবং শুধু দে ক্যান ব্যাট বললেও ভুল হবে, যে ওয়েল ব্যাটার আসলে তারা। তো এখানে যদি একটু বলি যে যেমন রবিচন্দ্রন আশ্বিন রয়েছেন, জাদেজা আছেন, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, চারজন আছেন। তো চারজন তো আসলে নিশ্চয়ই স্পিনার থাকবে না, সেখান থেকে কেউ ড্রপ আউট হবেন, হয়তো তিনজনকে নিয়ে খেলবেন স্পিনার। সেই জায়গা থেকে হচ্ছে কোন তিনজন মনে হচ্ছে যে দলে অন্তর্ভুক্ত হতে পারেন? লাস্ট টেস্ট ম্যাচ যেটা ওকে, না ঠিক আছে হীরা ভাই বলেন, না 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 বলো। না ঠিক আছে, ধন্যবাদ। আমার তো মনে হয় যে তামান্না আপনি কি স্ক্রিনটা ঠিক করে নেন? হ্যাঁ 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 ঠিক আছে, আপনি বলেন, আমি করছি। না, আমরা যেটা বলছিলাম যে ভারতীয় দল আসলে টসের ঠিক আগ দিয়ে পিচের লেটেস্ট কন্ডিশন দেখে তো একাদশ নির্বাচন করা হয় এবং টস ডিসিশনটা যে ফিল্ডিং করব নাকি ব্যাটিং করব একেবারে ভেরি লেট মোমেন্টের ডিসিশন। এখন আমরা এই ম্যাচ শুরুর আগে 5 দিন 6 দিন আগে যে আলোচনাগুলোই করব সবই হচ্ছে হাইপোথেটিক্যাল এবং পূর্বানুমান মাত্র। অন্যান্য সময়ের যে এই চিদম্বরমের ট্র্যাক রেকর্ড দেখে আমরা একটা জেনারেল কনসেনসাসে পৌঁছানোর চেষ্টা করছি। এখন আমি তো স্টিল ইন এ ডাউট যে 3 জন সিমারের সাথে 2 জন স্পিনারের কম্বিনেশন হবে নাকি 2 জন পেসারের সাথে 3 জন স্পিনারের কম্বিনেশন হবে। আমাদের ক্ষেত্রে আমি আমাদের কথাটা বলছি। আপনি যদি ইন্ডিয়ান কম্বিনেশনের কথা বলেন, ওদের হয়তো সেই লাক্সারিটা আছে যে 3 জন স্পিনার কাম অলরাউন্ডার, অশ্বিন, জাদেজা অ্যাজ ওয়েল অ্যাজ অক্ষর প্যাটেল, এই 3 জনকে নিয়ে খেললে ওদের ব্যাটিং ডেপথটা গভীর হয় এবং বোলিং এ এক ধরনের বৈচিত্র্য থাকে। জাদেজা বাঁহাতি, অক্ষরও বাঁহাতি, কিন্তু দুজনের মধ্যে একটু চরিত্রগত ডিফারেন্স আছে বোলিং এ। অশ্বিন তো ওয়ার্ল্ড ক্লাস অফ ব্রেক বোলার রাইট নাও এন্ড মোস্ট এক্সপেরিয়েন্স ভেটারান একজন প্লেয়ার। সেক্ষেত্রে কুলদীপ হয়তো মানে আউট অফ সাইড থাকতে পারে। আবার কুলদীপ লেফট আর্ম চায়নাম্যান, বাংলাদেশের বিরুদ্ধে ওর সাকসেস রেটও ভালো, সেক্ষেত্রে অক্ষরের আগে কুলদীপকেও রাখা যেতে পারে। এইগুলো আসলে টিম ম্যানেজমেন্ট ওই গিভেন ডেতে কিভাবে ভাবছে সেইগুলা। মাই মানে ওই যে ব্যাটিং ডেপথ বাড়ানোর চিন্তা থাকলে অক্ষরকে নেবে, আর অন্যথায় শুধু বোলিং দিয়ে বাংলাদেশকে কুপকাত করব চিন্তা করলে অক্ষরের জায়গায় কুলদীপকে নেবে। জাদেজা অশ্বিন তাদের কমন স্পিনার, এটা হচ্ছে আমার অবজারভেশন। সেক্ষেত্রে 2 জন পেসার নিয়ে খেলতে পারবে টিম ইন্ডিয়া, 2 জন পেসারের সাথে 3 জন স্পিনারের কম্বিনেশন করতে পারে, কারণ 5 জন সলিড ব্যাটার সাথে উইকেট কিপার 6 জন আর 5 জন বোলার, এভাবে ওরা চিন্তা করতে পারে যে বোলাররা হচ্ছে আবার স্পিনিং অলরাউন্ডার, যেহেতু ওদের অপশনটা আছে ওরা নেবে। আপনি দেখেন বাংলাদেশও কিন্তু প্রিভিলেজড, সাকিব, মেহেদী, মিরাজের মাধ্যমে বাংলাদেশে কিন্তু 2 জন স্পিনিং অলরাউন্ডারই পেয়েছে। বিশেষ করে মিরাজের সাম্প্রতিক সময়ের ব্যাটিং পারফরমেন্সের সুবাদে এই জায়গাটায় কিন্তু আমাদের ব্যাটিং ডেপথ বেড়েছে এবং আমরা বেটার ফিল করছি। তবে যত যাই আপনি করেন, যেই দলের বিরুদ্ধে যেখানেই খেলেন না কেন, টপ অর্ডার থেকে somebody should be consistent, should be perform, should play a bigger innings like সাদমান ফার্স্ট ইনিংসে খেলেছিল। আবার শেষ টেস্টে আমরা যখন ম্যাচ জিতলাম 200 প্লাস চেজ করে, সেখানে দেখেন জাকিরের সাথে সাদমান একটা ফ্লাইং স্টার্ট দিল 42, বাট ইট ওয়াজ এ ফ্লাইং স্টার্ট ইন দ্য 4th innings in day 5, ডে 4 লাস্ট মানে ইভিনিং এবং 5th দের আর্লি মর্নিং। তো দিস আর দ্য স্ট্র্যাটেজি যে আপনার ভালো খেলতে হলে ব্যাটিং এ পারফর্ম করতে হবে এবং টপ অর্ডার থেকে পারফর্ম করতে হবে। হ্যাঁ আমি মানছি শান্ত এই সিরিজে ভালো খেলতে পারেনি, বাট দেখেন লাস্ট ম্যাচটা আমরা যে 200 কিছু উপরে রান তাড়া করে জিতলাম,
আমাদের 4টা উইকেট পড়েছিল, 6 উইকেটে জিতেছিলাম। কিন্তু এই যে যে 6 জন ব্যাট করার সুযোগ পেয়েছিল ইনক্লুডিং মুশফিক, সাকিব, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু পারফর্ম করেছে। এভরিবডি রিচেস ডাবল ফিগার, এভরিবডি কন্ট্রিবিউটেড। মিনিমাম রানটাও 20 অড, 42 ছিল জাকিরের, বেশ কিছু 30 ছিল মুমিনুলের, আমাদের ক্যাপ্টেনের, ইভেন সাকিবের। সো it was a complete combined team performance in terms of batting while we are chasing. So এইটাই আমার কথা, যে যেই সিচুয়েশনে থাকি না কেন টিমের কম্বিনেশন, টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। স্পিনার 2টা নাকি 3টা, পেসার 3টা নাকি 2টা, ওইটা ওই মর্নিং এ বোঝা যাবে। তবে আমার ধারণা 3 জন সিমার নিয়ে সাথে 2 জন স্পিনার পাকিস্তানের কম্বিনেশনটা নিয়ে যেতে পারলে একটু ভালোই হয়। কারণ স্পিনাররা 2 জন হলেও আপনি লম্বা সময় ধরে বোলিং করার লোড নিতে পারবে। কিন্তু পেস যদি খেটে যায় আর মাত্র 2 জন সিমার থাকে, তাহলে এই 2 জন পেস বোলার কিন্তু পুরো 5 দিনের দীর্ঘ সময় বল করার লোডটা নিতে পারবে না। তো ওই জায়গায় টিম ম্যানেজমেন্টকে খুব সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। এটুকুই আমার বলার। হীরা ভাই যোগ করুক টেকনিক্যাল পয়েন্টে। আমি বলতে যাচ্ছি যে যদি লং অনেক টাইম নিয়ে বোলিং করতে হয়, ইফ দ্য ইন্ডিয়ান ইনিংস ইজ বিগ ওয়ান, দেন সাকিবের জায়গায় কিন্তু তাইজুল উইল বি বেটার। তাইজুল ক্যান বোল 40 overs in a day. We have seen that Sakib cannot bowl more than 20 overs and he comes late. মাঝে মাঝে মনে হয় he comes when he feels that he should come. Otherwise he doesn't force the captain or situation যে আমাকে এখন আসা উচিত। এরকম আমরা দেখেছি। he is a very difficult to describe him. He is a very moody player. He is a very moody player and everything depends on his mood. And আমার মনে হয় আমাদের যে সেকেন্ড টেস্টটা খেলেছে যে 11 জন, that should be the right team for first test match, no matter what the wicket is about. We have a genuine fast bowler now to show India something, that we have something in our pocket. They don't have that 150 plus bowler we have, and not only for a short spell, he can bowl for a long spell too, and probably he can bat also a little bit. So I think the second test যে টিমটা খেলেছে 11, সেই 11 জন খেলবে unless there is any injury or something. If there is some change needed, then Joy can come in the opening place in place of Sadman. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হীরা ভাই এবং শামসুল ভাই, আপনাদের দুজনকেই। ইতিমধ্যে ইমরান জামিল আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং মিজানুর রহমান চঞ্চল, দুজনাই আমাদের সতীর্থ, তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তাদের মতামত জানিয়েছেন। চঞ্চল ভাই লিখছেন যে আসন্ন সিরিজে বুমরা ও সিরাজকে শুরুতে সাবধানে খেলতে হবে। হ্যাঁ, এটা আমরাও আসলে বলছিলাম যে বোলারদের ক্ষেত্রে তো সেই সাবধানতা আমাদেরকে রাখতেই হবে, পাশাপাশি আমাদের যারা ব্যাটার রয়েছেন তাদেরকেও আসলে ভালো পারফর্ম করতে হবে। কথা বলতে শুরু করলে আমাদের কথা তো আসলে শেষ হবে না, কিন্তু সময়ের হিসাব করে আমাদেরকে তো কখনো না কখনো থামতে হবে। এবং আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে আমরা যে কথা বলছি মনে হচ্ছে মাত্রই কথাগুলো শুরু হয়েছে, কিন্তু ইতিমধ্যে প্রায় 50 মিনিট আমরা কথা বলে ফেলেছি। তো আমরা আজকের আয়োজন থেকে বিদায় নেব শেষ কথায় আমাদের বাংলাদেশ দলের জন্য এবং আপকামিং সিরিজের জন্য হীরা ভাই এবং শামসুল ভাই আপনাদের তরফ থেকে ছোট্ট করে কিছু শুনতে চাই। আমাদের টিমের জন্য আমি বলতে চাচ্ছি যে এরা ভালো ক্রিকেট খেলতেছে। I have never seen them playing test match so well as they played in Pakistan. Inshallah, they will keep this moving. We are moving in the right direction right at this time, and they should carry on like this. And we are hoping that second test, দ্বিতীয় টেস্ট ভালো হবে এবং বাংলাদেশ হয়তো জিতবে, আশা করবো জিতবে। আর যদি না জিতে, they will give a very tough time to India. শামসুল ভাই। ভিন্ন কিছু নয়, বরং একই রকম। সেটা হচ্ছে যে বাংলাদেশ যে ফর্মে আছে, পাকিস্তানে যে ধরনের প্রশংসনীয় ক্রীড়া নৈপুণ্য তারা প্রদর্শন করলো,
এর চেয়ে খারাপ পারফরমেন্স করার সুযোগ আমাদের নেই। ওইরকমই একটা কনসিস্টেন্ট পারফরমেন্স, এজ এ টিম কম্বাইন্ডলি খেলুক, দলগতভাবে পারফর্ম করার চেষ্টা করুক। যে সুযোগগুলো আসবে আমাদের নিজেদের ফরে নিতে পারলে, যখন যেই রোলটা প্লে করুক, বোলিং অর ব্যাটিং অর ফিল্ডিং, একটা বাউন্ডারি সেভ করার সুযোগ থাকলে আপ্রাণ চেষ্টা করুক, চেষ্টায় কোনো কমতি ঘাটতি না থাকুক। সেভাবে যদি আমরা পারফর্ম করতে পারি, ডেফিনেটলি এই ইন্ডিয়া একটা বিগ চ্যালেঞ্জের মুখে পড়বে। আর একটা জিনিস দেখেন, ইন্ডিয়া কিন্তু ঘরের মাঠে যখন খেলে ওদের হোম ক্রাউডের একটা বাড়তি চাপ সব সময় থাকে, সেই চাপটা সয়ে ইন্ডিয়া পারফর্ম করে। আমাদের খেলোয়াড়দের সেই চাপটা থাকবে না, আমরা ওখানে যা ভালো কিছু করতে পারবো, দ্যাট উইল বি আওয়ার অ্যাচিভমেন্ট। আর একটা বিষয় মাথায় আছে খেলোয়াড়দের, যে এই ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনোদিন টেস্ট জিতিনি, তো এইরকম মোমেন্ট তো আমরা খুব কম পাই। তো এই মোমেন্টটা কেন এনজয় করব না? সো বাংলাদেশ টিম উইল এনজয়, দে শুড এনজয়, দে শুড প্লে দেয়ার অন দেয়ার মেরিট। তারপরে দিন শেষে যেই ফলাফল আসে আমরা খুব হাসি মুখে সেটাকে গ্ল্যাডলি রিসিভ করব, এবং আমার ধারণা ভালো কিছু হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামসুল ইসলাম, আমাদের শামসুল ভাই আপনাকে, এবং সেই সাথে শফিকুল হক হীরা, ফর্মার ক্রিকেটার এবং ফর্মার ক্যাপ্টেন। হীরা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার এই আয়োজনে আপনি এসেছেন, আমাদেরকে এতটা সময় দিয়েছেন এবং আপনার মূল্যবান কথাগুলো আমরা শুনতে পেরেছি, তার জন্য আশা রাখি যে আগামীতেও কোনো না কোনো আয়োজনে আবারও আমরা আপনাদের সাথে যুক্ত হতে পারবো, এবং আরো খেলার যে বিষয়গুলো রয়েছে, আরো যে সিরিজগুলো রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথোপকথনে যুক্ত হতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি, বিদায় নেব। দর্শক, আপনাদের কাছ থেকেও আগামী আয়োজন আবারও নিশ্চয়ই আপনারা যুক্ত হবেন আমাদের সাথে, এবং সেই আয়োজনে নতুন অতিথি কিংবা পুরনো অতিথি যেই হোক না কেন, আমরা তাদেরকে নিয়ে যুক্ত থাকবো এবং আবারও খেলার নানা কথা নিয়ে আমরা মেতে উঠবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইভটা শেয়ার করবেন যাতে করে অন্য যারা রয়েছেন তারাও যেন দেখতে পারেন, মতামত জানাতে পারেন। আমরা থাকবো আপনাদের সাথে সবসময় খেলার নানা বিষয় নিয়ে। আজকের মতো শুভ বিদায়।